This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন, সেলফি তোলা মানেই প্রেম নয়, কারো মুখে ঝাল না খেয়ে চেখে দেখেন তিনি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা সবার সঙ্গেই আলোচনা চায়। জোট নিয়ে কংগ্রেস সভাপতির সিদ্ধান্তহীনতা নিয়েও সরব হলেন। কথা বলা মানে সব নয়, অনেক সময় বিয়ে বাড়িতে কারো সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেন। সেলফি তোলা মানে প্রেম নয়। আমি প্রথমে চেকে দেখি আসলে ও কি চাইছে, তারপর দলে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। সবই তলিয়ে নিয়ে হয় বাজিয়ে নিতে হয়। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করছে। আমরা সব মানুষকে এক কাট্টা করছি। আমরা বলছি মন্দির মসজিদ বলো না, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো। সিপিআইএম এর বৈঠক হয় আলিমউদ্দিন দপ্তরে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি, এগুলো সব আলিমউদ্দিনে হয়। বা অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। আমরা সেই পর্যায়ে আছি। বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চলছে, সেটা 2-1 দিনের মধ্যে শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি, আগে বামফ্রন্ট, তারপর অনেক বামফ্রন্টি দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই। তারা বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য এক কাট্টা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে তার ভিত্তিতে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টেকসই লড়াই দেবে, সেই সমস্ত থাকবে, শেষ পর্যন্ত থাকবে, মানুষের অধিকার দাবি দাবার কথা বলবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। সিপিআইএম বলছে, যেভাবে ফ্যাসিস্ট শক্তি বাড়ছে তার বিরুদ্ধে বৃহত্তর ঐক্য চাইছি। এটা ঘোষিত পার্টির রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। কথা বলা মানেই সব নয়। মোহাম্মদ সেলিম যদি কারো সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায়, এটা ভালো লাগলো? যখন হুমায়ুন কবির 70-30 বলেছিল তখন সিপিআইএম তার প্রতিবাদ করেছিল, তখন মিডিয়া সেটা দেখেনি। আর আজকে যখন বলছে না, তখন মনে পড়ছে যে হুমায়ুন কবির মমতার কোলে ছিল, আবার বিজেপিতে গেল, প্রার্থী হলো, আবার তৃণমূলে এসে এমএলএ হলো। সেগুলোতে কোনো সমস্যা নেই। এখন কে কাকে চোখ মেরেছে সেটা চোখের বালি হয়ে যাচ্ছে। অধীর চৌধুরী যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয়। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি বলবে তার জন্য অপেক্ষা করছেন। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে। আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সবাই এক হোক। শুভঙ্কর বাবু যদি না চান, অধীর বাবু যদি চান, তাহলে সেটা তাদের দলীয় ব্যাপার। কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কাউকে ছাড়ছি না, কাউকে পাও ধরতে পারবো না। আমরা বলছি, আগে অবস্থান স্পষ্ট করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, যেটা শুভঙ্কর বাবু এখনো বুঝতে পারছেন না। ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ নাকি বিজেপির সঙ্গে গেলে লাভ নাকি বামের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকম ভাবে হয় না। বাম শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক আরএসপি মাঝে মাঝে একটু বেসুরো কথা বলে। একটু বেসুরো না বললে তারা যে সিপিআইএম নয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের রাজ্যের এবং দেশের এবং গোটা বিশ্বের মিডিয়াগুলো কর্পোরেটের হাতে চলে যাওয়াতে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। এই জন্য মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া ধরেই চলছে। এটা তোমাদের অপমান, আমাদের না। কারণ মিডিয়াকে লোকে আর আজকাল না তারা খবর জোগাড় করতে পারে না খবর দিতে পারে। আর খবর দিলেই মনে করা হয় আদানি হয়ে বলছে না আম্বানি হয়ে বলছে। কারণ আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া, টেলিভিশন চ্যানেল 70% হচ্ছে আদানি মালিক, নলে আম্বানি মালিক। তোমাদের কোনো দোষ না। আর তাতে তোমাদেরও ক্ষতি হয়েছে। যেমন লেবার কোড নিয়ে এসছে, যেমন মজুরদের মজুরি দিচ্ছে না, তেমন সাংবাদিকদেরও মর্যাদা চলে গেছে। আগে সাংবাদিকদের ওয়েজ বোর্ড হতো, তাদের মাইনে হতো, বোনাস হতো, চাকরি হতো, ছুটি হতো। এখন কিচ্ছু নেই। তাহলে বামপন্থীরা দুর্বল হলে এরকম হয়।
এবং এই জন্য সোশ্যাল মিডিয়া হচ্ছে অল্টারনেটিভ মিডিয়া। অল্টারনেটিভ মিডিয়া মানে হচ্ছে স্বাধীন মিডিয়া, কেউ মালিক নয়। এখানে সবাই রাজা, যে যার খুশি বলে যাচ্ছে, সবারই সব কথা বলার অধিকার আছে। বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি। মোদী বা মমতা এফআইআর করে দেয়, ধরে নেয়, কারণ বলছে সেটা সবাই নিজের স্বাধীনতায় বলতে পারে। তো সিপিআইএম কি করবে সেটা সিপিআইএম এর পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী আমরা এগোচ্ছি। হুমায়ুন কবিরের সঙ্গে কি আবার দেখা যাবে আপনার বৈঠক বা আলোচনা কথা? ভবিষ্যৎ কথা আমি কি করে বলবো? আমি তো কালকে বুঝলাম যে ও কি চায়, যে দল তৈরি করেছে তার লক্ষ্য কি, সেটা আমি সরাসরি মিডিয়া নানা রকমের সিগন্যাল দিচ্ছে। বিভিন্ন রকমের দালাল প্রকৃতির লোকজন থাকে, বিভিন্ন কিছু ভেটারেন সাংবাদিক থাকে, তারা নির্বাচনের সময় সক্রিয় হয়ে গিয়ে এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে। আল্লাহ কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। এটা কি চেক করে নিলেন? হ্যাঁ, এটা কি চেক করে নিলেন? তাই সবই তুলে নিতে হয়, বাজিয়ে নিতে হয়। তুমি একটা জামা কিনতে গেলে 8 বার 4 বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দিয়ে করবে না, তাহলে তো ভুলে পড়ে যাবে, ভুলে যাবে। আমরা গোটা বাংলার মানুষকে একটা করতে চাইছি। তুমি সংখ্যালঘু সংখ্যাগুরু আরএসএস মার্কার কথা বলছো কেন? মানুষকে আগে মানুষের মনে করো। এই ইসিআই মানুষকে মানুষ মনে করছে না বলে, ভোটারকে ভোটার মনে করছে না বলে নাগরিকতার প্রশ্নে নোটিশ দিচ্ছে, হয়রানি করছে। ভাগাভাগি রাজনীতি মানে কি সর্বনাশ হয়, তা বাংলাদেশে দেখেছি, এবং এখানেও সেই রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে, আমরা বিভাজনের বিরুদ্ধে, সবাইকে এক কাট্টা করছি। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলা মানুষকে ভাগ করেছে। আগে এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ ছিল না। এখন যারাই এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ বলছে, তাদেরকে আমরা বোঝাচ্ছি যে ভাই তুমি কাজের কথা বলো, রুটি রুজির কথা বলো, পরিশ্রমের কথা বলো, মজুরির কথা বলো, এই মন্দির মসজিদ হিন্দু মুসলমান করো না। কিন্তু এই হুমায়ুন কবির তো বাবরি মসজিদ প্রসঙ্গ নিয়েই তো। তোর কি মনে হলো আমি কি বাবরি মসজিদ বলেছি? যখন সে বাবরি মসজিদ থেকে তখন আমি গিয়েছি, এখন তোমাকে বললাম, তোমাকে আমি বলছি, ওকে তাই বলেছি যে বেশি মন্দির মসজিদ করো না, হিন্দু মুসলমান করো না, কাজের কথা বলো। রাজনীতিতে শ্রমের কথা বলো, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো, স্বাস্থ্যের কথা বলো, রুটি রুজির কথা বলো। ভাগাভাগি রাজনীতি ক্ষতি করছে আমাদের।